একটা ছোট্ট বাচ্চা রাস্তায় খবরের কাগজ বিক্রি করে। তার নাম ছিল রমন। আজকের তাজা খবর, আজকের তাজা খবর। ও যেখানে খবরের কাগজ বিক্রি করছিল ওখানে অনেক ভিড় জমা ছিল, কিন্তু রমনের দিকে কেউ তাকাচ্ছিল না। তক্ষুনি বিক্রম নামের একজন লোক ওখানে আসে আর রমনকে বলে, আরে বাবু, একটা পেপার দাও, আজকের তাজা খবর কি আছে? ইন্ডিয়া T20 ম্যাচ জিতে ফেলেছে, আমাদের দেশের নাম উজ্জ্বল হচ্ছে। আরে এ তো দারুণ খবর তোমার। তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি স্কুলে এখন যাই না, আমি পেপারই বিক্রি করি, আমি কখনো স্কুলে যাইনি। বিক্রম এই কথাটা শুনে দুঃখ পেল। আরে কিন্তু তোমার তো এখন পড়াশোনার বয়স। কিরকম বাবা মা তোমার যে তোমাকে এত ছোট বয়সে কাজে লাগিয়ে দিয়েছে তারা? না, ওনার কোনো দোষ নেই, ওরা তো এই পৃথিবীতে বেঁচেও নেই। বাবা তো আমার জন্মের আগেই মরে গেছিলেন, আর আমার মা লোকেদের বাড়িতে বাসন মাজার কাজ করে, যাতে ঘর চালানো খুবই মুশকিল হয়ে যায়। তোমার মা কি জানেন যে তুমি এভাবে রাস্তায় পেপার বিক্রি করো? না, উনি জানেন না, উনি চান না যে আমি এরকম কাজ করি, কিন্তু আমি মায়ের সাহায্য করতে চাই। ও কথা বলছিল তখনই ওখানে পুলিশ চলে আসে আর সমস্ত রোডের দোকানগুলোকে ভাঙতে শুরু করে দেয়, আর তাতেই রমনের দোকানও ভেঙে যায়। আরে চলো চলো চলো, জায়গা খালি করো, সরাও সরাও, এখান থেকে সরাও। বিক্রম এইসব দেখে খুব খারাপ পাচ্ছিল। ও রমনকে খোঁজার চেষ্টা করতে লাগে, কিন্তু পুলিশ অন্যান্য দোকানদারদের সাথেই রমনকেও নিজের গাড়িতে বসিয়ে নেয় আর পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। হে ভগবান, ওই ছোট একটা বাচ্চাকেও পুলিশ তুলে নিয়ে চলে গেল। ও নিজের মায়ের থেকে লুকিয়ে পয়সা রোজগার করছিল। আমার ওকে সাহায্য করা দরকার। বিক্রমও পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলে। সাহেব, আপনি এইসব লোকেদের কেন ধরে রেখেছেন? এরা তো শান্তি মতো নিজেদের ব্যবসা করছিল। আরে সব লোক অবৈধভাবে রাস্তার ধারে নিজেদের দোকান লাগিয়ে দেয়, যে কারণে রাস্তায় জ্যাম হয়ে যায়। আরে আমিও এদের পেটে লাথি মারতে চাই না, কিন্তু আমার হাত বাঁধা, উপর থেকে অর্ডার আছে আমাদের। বিক্রম পুলিশের কথাবার্তা শুনে নেয় আর রমনের দিকে তাকায়, আর তারপর ও পুলিশকে বলে, সাহেব, আমি ওই বাচ্চাটাকে জামিন করাতে চাই। ওকে ওকে আপনি ছেড়ে দিন প্লিজ। ওর মা নিশ্চয়ই ঘরে অপেক্ষা করছে। আরে আরে ঠিক আছে, এখানে সাইন কর আর ওকে নিয়ে যা যা। বিক্রম রমনকে নিজের সাথে নিয়ে বাইরে চলে আসে। তোর খিদে পেয়েছে কি? আরে নিশ্চয়ই খিদে পেয়েছে, চল আমি তোকে নিয়ে গিয়ে ধাবায় খাওয়াচ্ছি। বিক্রম রমনকে নিয়ে একটা ফুড প্লাজায় চলে আসে। ওই ফুড প্লাজার মালিক বিক্রম নিজেই হয়। ওখানে পিৎজা, বার্গার আর মোমোজের মতো ফাস্ট ফুড পাওয়া যায়। বল বল তুই কি খাবি? পিৎজা খাবি কি? না, আমার কাছে তো টাকাই নেই। আপনি আমাকে পুলিশের থেকে ছাড়ালেন, সেটাই আমার জন্য অনেক বড়। আরে এই ফুড প্লাজাটা আমার নিজেরই, তোকে কোনো পয়সা দিতে হবে না। এখানে তোর যা খেতে ইচ্ছা করবে নিজের মতো করে খেতে পারিস। তোকে আমি এটা নিজের বড় ভাই হিসাবে বলছি। রমনকে বিক্রম একটা পিৎজা খাওয়ায়। রমন ওই পিৎজার একটা টুকরো খায় আর তারপর রেখে দেয়। বিক্রম এটা দেখে রমনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রমন? তোর কি এখানে ভালো লাগছে না নাকি? তুই আগে নিশ্চয়ই কখনো এটা খাসনি, তাই না? রমন নিজের মাথা নাড়ায়, যাতে ও বলতে চায় যে সত্যি ওই পিৎজাটা ওর পছন্দ হয়নি। আমি বাড়ি যেতে চাই, আমার মা আমার জন্য খাবার বানিয়ে অপেক্ষা করছে, হয়তো তার স্বাদ এই পিৎজার থেকে অনেক বেশি, আমি ওটাই খাবো। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আরে আরে তোকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজ থেকে তুই রাস্তায় কাগজ বিক্রি করবি না। তোকে কাল থেকে আমার এই ফুড প্লাজায় আসতে হবে, আর আমি তোকে কাজ দেব। ঠিক আছে, আমি কাল আসছি। বিক্রমও নিজের বাড়ি ফিরে যায়। তারপর পরের দিন সকালে ও সোফায় বসে ভাবতে শুরু করে। বাচ্চাটা নিজের মায়ের দুঃখের ভার লাঘব করতে চেয়েছিল, ভাগ্যক্রমে সে সময়ের আগেই বড় হয়ে গেল। ওর শিশুকালও চিন্তাতেই কেটে যাচ্ছে। কে জানে ওকে আর কি কি দেখতে হবে। আজ যখন ও আসবে তখন আমি ওকে বলে দেবো যে ওর পড়ার খরচা এবার থেকে আমিই দেব।
ওকে শুধুমাত্র ভালো করে লেখাপড়া করতে হবে। সকাল সকাল রমন বিক্রমের ফুড প্লাজায় পৌঁছে যায়। ও কাজ করার জন্য তৈরি হয়ে যায়। বিক্রম যেই মাত্র ওকে বলে যে ও তাকে লেখাপড়া করাতে চায়, তখন ও বলে, না, আমি আমার লেখাপড়া নিজের দমে করতে চাই। যদি আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাবেন তবেই আমি আপনার সাহায্য নেব। আমিও আপনার সাহায্য করতে চাই। আরে তুই তো খুব অভিমানী ছেলে, আর এটা খুব ভালো কথা। চল ঠিক আছে, তুই সন্ধেবেলায় রান্নার একটুখানি কাজ করবি আর বেঁচে থাকা খাবার বাড়ি নিয়ে যাবি, ঠিক আছে? বিক্রম সেটা মেনে নেয় আর রমন ফুড প্লাজায় কাজ করতে শুরু করে দেয়। একদিন রাত্রিবেলা ও একা বসে পিৎজা খাচ্ছিল। তক্ষুনি বিক্রম ওখানে চলে আসে আর তার নজর পড়ে রমনের পিৎজার দিকে। রমন, তুই তো এটা পছন্দ করতিস না। এটার ওপর তুই কি ঢেলে খাচ্ছিস? এখন এটা কিরকম লাগছে? হ্যাঁ, এটা একটা কাস্টমার অর্ডার করে ছেড়ে দিয়েছিল। আজ আমার মা আমাকে টিফিনে তরমুজ কেটে দিয়েছিল, তাই আমি সেই তরমুজটা এই পিৎজার ওপরে দিয়ে দিলাম। এখন আমার এটা খেতে খুব ভালো লাগছে, এর স্বাদও এখন ভালো হয়ে গেছে। বিক্রম রমনের এই কথা শুনে এই আইডিয়াটা খুবই পছন্দ হলো। ও এখানে একটা নতুন ধরনের পিৎজা বানানোর আইডিয়া পেল। ও সারা রাত বসে এই আইডিয়ার উপরে কাজ করা শুরু করে আর পরের দিন সকালে তরমুজ পিৎজার নামে একটা নতুন পিৎজার লঞ্চ করে দেয়। এই পিৎজা খুবই ভালো ছিল আর অনেক তাড়াতাড়ি বিক্রমের এই তরমুজ পিৎজার কারণে তার রেস্টুরেন্ট ফেমাস হয়ে যায়। দূর দূর থেকে লোকেরা বিক্রমের এই তরমুজ পিৎজা খেতে আসে। সবকিছুর জন্য বিক্রম রমনকে ধন্যবাদ জানায়। রমন, দেখো তোমার স্পেশাল পিৎজা লোকে কত পছন্দ করেছে। তুমি তো আমাকে তরমুজ পিৎজা বানানোর আইডিয়া দিয়েছিলে, সেই জন্য এখন তোমাকে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এই পিৎজা থেকে আমার যত রোজগার হবে তার সব কিছু আমি তোমার নামে করে দেব, কারণ এর দাবিদার আসলে হলে গিয়ে তুমি। আজ থেকে তুমি শুধু পড়াশোনা করবে আর আমাদের নাম উজ্জ্বল করবে, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। তারপর রমনের লেখাপড়াও ভালো করেই চালু হয়ে যায় আর ও আগে জীবনে অনেক সফল হয় আর ও নিজের মা আর বিক্রমের নাম উজ্জ্বল করে দেয়। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেব। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে
গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া। এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ভালোর সাথে ভালো হয়, আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব। অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল।
সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া। এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো।
আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। রতনপুর গ্রামের 3 জন বন্ধু রমেশ, সুরেশ আর মুকেশ শহরে গিয়ে টাকা রোজগার করার নিশ্চিত করে। রমেশ, সুরেশ আর মুকেশ ছোট্টবেলা থেকেই বন্ধু ছিল, আর 3 জনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। রতনপুর গ্রামে তারা চাকরি খুঁজে পায় না, তাই তারা 3 জন শহরের দিকে রওনা দেয়। 4 দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে, তার জন্য অনেক লোকের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার কাছে যে বাঁচা কোচা টাকা ছিল সেগুলো সব খরচ হয়ে গেছে। শহরে গিয়ে নতুন কোনো কাজ পেলে তবেই পরিবার চলবে। হ্যাঁ ভাই, আমারও সেই একই অবস্থা। ওই বৃষ্টি তো আমার সব জমি জায়গা নষ্ট করে দিয়েছে। এখন বাড়িতে খাবারেরও কিছু নেই। বৃষ্টিতে তো আমার অর্ধেক ঘর ভেঙে গেছে। আমার মা বাবা তো অপেক্ষা করছে যে আমি শহরে গিয়ে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসবো, তা দিয়ে ঘরটা তৈরি হবে। ওরা 3 জন হাঁটতে হাঁটতে একটা নদীর সামনে পৌঁছায়। সেই নদীর ওপরে একটা পুল ছিল, কিন্তু বৃষ্টি বেশি হওয়ার কারণে ওই পুলটা ভেঙে গেছিল। আরে ভাই, এই পুলটা তো ভেঙে গেছে। শহর তো নদীর ওই পাশে, আমরা নদী পার করব কি করে? হ্যাঁ, এখানে তো কোনো নৌকাও দেখছি না। আমাদের তো শহরে যাওয়াটা খুবই জরুরি। এবার আমরা কি করব? আমাদের কি সাঁতরে ওপারে যেতে হবে নাকি? আমি তো আর কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমাদের সাঁতার কেটে ওপারে যেতে হবে, কিন্তু বৃষ্টির কারণে নদীতে জলও অনেক বেশি, সেই জন্য আমাদের সাবধানে যেতে হবে। রমেশ, সুরেশ আর মুকেশ ওই নদীতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে জল অনেক বেশি ছিল, কিন্তু তারা কোনো রকমে সাঁতার কেটে নদী পার করে আর পৌঁছে যায়। এত প্রাণের ঝুঁকি নিয়েও ওরা অন্য পারে পৌঁছেই যায়। ওখানে পৌঁছানোর পর সুরেশের হাতে একটা চিরাগ ছিল। সুরেশ, তোর হাতে এটা কি বলতো? তুই কি নদীতে পেয়েছিস নাকি? হ্যাঁ ভাই, আমি সাঁতার কাটার সময় এটা পেয়েছি, তখন আমি তুলে নিলাম। দেখতে তো এটা প্রদীপের মতোই মনে হচ্ছে। এটা বিক্রি করে কি টাকা ইনকাম করতে পারি? এটা তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ মনে হচ্ছে। সুরেশ, একবার ঘষে দেখ ভাই, হয়তো ওর থেকে জিন বেরিয়ে আসবে। সুরেশ ওই চিরাগের ওপর ঘষতে শুরু করে, আর তার ভেতর থেকে সত্যি একটা জিন বাইরে চলে আসে, যাকে দেখে সুরেশ, মুকেশ আর রমেশ খুব অবাক হয়ে যায়। যে আমাকে বাইরে বের করেছে তার মঙ্গল হোক। এতদিন ধরে ওই নদীতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু বাইরে আসার পর খুব ভালো লাগছে আমার। বলো আমার প্রভু, আপনার জন্য কি করতে পারি? সুরেশ, মুকেশ আর রমেশ একে অপরের দিকে তাকায়, আর তারপর জিনের দিকে অবিশ্বাসী চোখে দেখতে শুরু করে। আরে, আপনারা তো আমার দিকে তাকিয়েই রইলেন, কিছু বলবেন তো? হুকুম করুন, আপনার হুকুম আমি পালন করব। তুমি আমাদের জন্য কি কি করতে পারবে? যা আপনি বলবেন সব কিছু। আর একটা কথা, কোনো খারাপ কাজ আমি করি না। আমরা সবাই শহরে গিয়ে টাকা ইনকাম করতে চাই, তুমি কি তাতে আমাকে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। আমি টাকা রোজগারের জন্য আপনাদের সাহায্য করতে পারি। আচ্ছা, কিন্তু কিভাবে? আপনারা 3 জন শহরে গিয়ে হোটেল খোলো একটা। আমি জাদুই তন্দুরি রুটি বানাতে পারি। হোটেলে আমি জাদুই তন্দুরি রুটি বানাবো, আর আপনারা 3 জন সেটা বিক্রি করবেন। তারপর দেখবেন আপনাদের কাছে টাকা ভরে যাবে। কিন্তু আমরা হোটেল খুলবো কি করে? আমাদের কাছে তো অত টাকা নেই। আমাদের হয়তো ধার নিতে হবে, তারপর আমাদের কাছে যখন টাকা আসবে তখন ধার শোধ করে দেব। রমেশ, সুরেশ আর মুকেশ জিনকে নিয়ে শহরে পৌঁছে যায়। ওখানে ঋণে টাকা নিয়ে একটা হোটেল খুলে দেয়। সেই হোটেলের নাম রাখা হয় জিনখানা, আর তার স্পেশালিটি ছিল তন্দুরি রুটি। জিন যেই তন্দুরি রুটি বানাতো সেটা খুবই সুস্বাদু হতো, আর লোকেরা খুব মন ভরে খেত। কিছুদিনের মধ্যেই ওই হোটেল খুব ফেমাস হয়ে যায়, আর তাদের ভালো আমদানিও হতে শুরু করে। তাদের হোটেলে তন্দুরি রুটি খাওয়ার জন্য লোকেরা ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকতো। জিন, তুমি তো আমাদের জীবন বদলে দিলে। তোমার জাদুর তন্দুরি রুটি লোকে তো খুব পছন্দ করছে।
তন্দুরি রুটিতে একেবারে আলাদা জাদু। তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। তুমি কি এই তন্দুরি রুটির রাজ আমাদের বলতে পারবে? হে আমার প্রভু, এটা আমাদের জিন লোকেদের সিক্রেট রেসিপি। আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমি সব সময় আপনাদের এটা বানিয়ে দেব, আর আপনার এই হোটেল সব সময় ভালোভাবে চলবে। এইভাবেই হোটেল শুরু হয়ে 1 বছর হয়ে যায়। রমেশ, সুরেশ আর মুকেশের হোটেলের সামনে অনেক আগে থেকেই একটা ধীরজের হোটেল ছিল, আর মালিকের নাম ছিল ধীরজ। ধীরজের হোটেল আগে ভালোই চলতো, কিন্তু যখন থেকে রমেশ, সুরেশ আর মুকেশ নিজের তন্দুরি রুটির স্পেশাল হোটেল খুলল, তখন থেকে ধীরজের হোটেল চলা বন্ধ হয়ে গেল। ধীরজ এই ব্যাপারে খুব আশ্চর্য হতো যে আসলে তারা এমন কি বানায় যে তাদের হোটেলে এত ভিড় জমা হয়। ব্যাস, অনেক হয়েছে। মনে হচ্ছে ব্যবসা এবার বন্ধ হয়ে যাবে। যখন থেকে ওরা স্পেশাল তন্দুরি রুটি বানাতে শুরু করেছে, তখন থেকে তো আমাদের বেচাকেনাই চলছে না। ওরা এমন কি স্পেশাল বানায় যে ওদের তন্দুরি রুটি এত বেচাকেনা হয়, আর লোকেও খুব পছন্দ করে? এর আসল রহস্য তো আমি বের করেই ছাড়বো। ধীরজ রমেশ, সুরেশ আর মুকেশের কাছে সিক্রেট জানার জন্য চলে যায়। সে একদিন সকাল সকাল তাদের কিচেনে লুকি চুপি ঢুকে পড়ে আর ওখানেই বসে পড়ে। ও দেখতে থাকে যে কিভাবে জিন নিজের চিরাগ থেকে বেরোয় আর তন্দুরি রুটি বানাতে শুরু করে। আচ্ছা, এটাই রাজ। এবার দেখাচ্ছি মজা। এদের জাদুই জিন আমি চুরি করে নেব, তারপর ওটা আমার হুকুম মেনে চলবে, আর আমি খুব ধনী হয়ে যাব। ধীরজ রাত্রিবেলা রমেশ, মুকেশ আর সুরেশের হোটেলে ঢুকে পড়ে আর জিনের চিরাগ উঠিয়ে নিজের হোটেলে নিয়ে চলে আসে। ধীরজ চিরাগে জোরে জোরে ঘষতে শুরু করে, আর তার থেকে জিন বেরোনোর পরিবর্তে আগুন বেরিয়ে আসে আর তার হোটেল পুড়তে শুরু করে দেয়। ধীরজ খুব ভয় পেয়ে যায়। ধীরজ এত ভয় পেয়ে যায় যে তার হাত থেকে চিরাগ ওখানেই পড়ে যায়, আর সে দৌড়ে রমেশ, সুরেশ আর মুকেশের হোটেলে পৌঁছে যায়। বাঁচাও, 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 আগুন, আগুন! রমেশ, সুরেশ আর মুকেশ উঠে আসে আর ধীরজের হোটেলে জল ছিটিয়ে মারে, কিন্তু ওই জলে হোটেলের জল নেভে না। মুকেশ ধীরজকে বলে, আরে ভাই ধীরজ, এটা আবার কিসের আগুন যে একেবারে নেবার নামই করছে না? আর আগুন দেখতেও খুব অদ্ভুত মনে হচ্ছে। ধীরজকে এইবার সত্যি বলতেই হতো, কারণ আর কোনো উপায় ছিল না। ও তিনজনকে সমস্ত কথা সত্যি সত্যি বলে ফেলে যে সে তাদের চিরাগ চুরি করে ফেলেছিল। ওরা তিনজন এই কথাটা বুঝে যায় যে জিন রেগে গেছে, তাই ধীরজের হোটেলে আগুন লেগে গেছে। ধীরাজ দাদা, আপনি এটা করবেন বুঝতে পারিনি। চুরি করলে এই হয়। দাঁড়ান, আমি জিনকে শান্ত করার চেষ্টা করছি। সুরেশ দৌড়ে দৌড়ে হোটেলের ভেতরে চলে যায় আর জিনের চিরাগ নিজের হাতে নিয়ে নেয়। তারপর সে ওই চিরাগ নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে আর জিনকে মানাতে শুরু করে আর শান্ত হতে বলে। সুরেশের কথা শুনে জিন শান্ত হয়ে যায় আর ধীরজের হোটেলের আগুন বুঝে যায়। জিন আবার চিরাগের ভেতরে ফেরত চলে যায় আর ওই চিরাগকে সুরেশ নিয়ে নিজের হোটেলে রেখে দেয়। তারপরে ধীরজও বুঝে যায় যে চুরি করে কখনো ব্যবসায় সফলতা পাওয়া যায় না, আর ও নিজের হোটেলে আরও পরিশ্রম করতে শুরু করে দেয়। আর রমেশ, সুরেশ আর মুকেশও খুশি খুশি থাকতে শুরু করে।